আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৪র্থ বর্ষ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার যে অ্যাডমিশন ক্লাসগুলো জয়গুলো কর্তৃক রেগুলার নেওয়া হয়, সেগুলোর ধারাবাহিকতার আজকের ১ম ক্লাসে তোমাকে স্বাগতম। আমরা মেডিকেল অ্যাডমিশনের যাবতীয় সকল ট্রিকস, টেকনিক এবং পড়াশোনা রিলেটেড সকল ধরনের ভিডিও জয়গুলোর থেকে তোমাদের সাপোর্ট দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আজকের হচ্ছে ১ম ক্লাস। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার প্রতি বছর ১.৫ লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়। কিন্তু সেখান থেকে তোমার ৫,৫০০ জনকে নেওয়া হয়। তাহলে বাকিদের কিন্তু সবাই বাদ পড়ে। তো এই বাদ পড়া থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমার একটা ভালো মেন্টরশিপ অথবা গাইডলাইন এ থাকতে হবে। এবং অবশ্যই তোমার পড়ার টেবিলে একটা ভালো বই থাকতে হবে। তাহলে তুমি মেডিকেলে চান্স পাইতে পারবা। আদারওয়াইজ তুমি ওই ৫,০০০ জনের বাইরে তুমি চলে যাবা। তো আমার সাথে থাকবা। ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের মেডিকেল প্রিপারেশন জার্নি শুরু হবে। তো সবাই আমাদের ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে মেনশন করতে থাকো। যেহেতু আমাদের আজকে ১ম ক্লাস, সো আমরা আজকে পড়াবো হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি। তাহলে আমার এখান থেকে একটু শেয়ার দিই, তোমরাও শেয়ার করতে থাকো। আর আমাকে হয়তো অনেকে চিনে থাকবে। আমি তোমাদের আলফাজ ভাইয়া, পড়াশোনা করছি ৪র্থ বর্ষে। বুঝছো? তো আমি তোমাদেরকে গাইডলাইন দেব পুরোটাই ফ্রিতে। শুধু থাকতে হবে আমার সাথে। ওকে? আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানায় দাও। আচ্ছা, আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই। তাহলে আমরা শুরু করব। বেশি কথা বলব না। আমাদের আজকের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল কয়টায়? ৭:৩০ টায়। কিন্তু আমাদের ভারী বর্ষণের কারণে পুরো রাস্তা জ্যাম এবং সাথে পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হইছে। আমি ভিজে। মানে ভিজে গেছি আরকি। তো এই ভেজা অবস্থায় তোমাদেরকে ক্লাস নিতে আসলাম এবং কারেন্টও নাই। আমরা আইপিএস দিয়ে শুরু করতেছি আরকি। তাহলে চলো আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা থেকে আমরা গুরুত্বপূর্ণ থিওরি এবং সাথে এমসিকিউ প্র্যাকটিস করব এবং সাথে তোমার জয়গুলের বইটা অবশ্যই টেবিলে থাকতে হবে। তাহলে ১ম নাম্বার এমসিকিউ দেখো, যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয়। দ্বিপার্শ্বীয় অর্থাৎ ২ দিকে সমান অংশে ভাগ করা যাবে। এমন কোন পর্বে? কর্ডাটা, আর্থ্রোপোডা, অ্যানেলিডা না মলাস্কা? তোমরা কমেন্ট করতে থাকো। তোমরা সবাই কমেন্ট করতে থাকো যে এটার অ্যান্সার কি হবে। তার ভিতরে আমি আরেকটু শেয়ার দিয়ে নিই। তোমরা একটু সবাইকে তোমার শেয়ার দিয়ে রাখো। তোমরা সবাই একটু শেয়ার দিয়ে রাখো এবং সবাইকে মেনশন করতে থাকো যাতে তারা ক্লাসটা করতে পারে। তাহলে আমরা সুন্দর, সুন্দর এমসিকিউ সলভ করব, থিওরি করব এবং মেমোনিক এবং শর্ট ট্রিকস শিখব এবং কিভাবে অ্যাডমিশনে চান্স পেতে হয় সেই গাইডলাইন মূলক কথা তোমাকে বলা হবে। সো অবশ্যই তুমি ধৈর্য ধরে ক্লাসটা দেখবা। যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয় তার ভিতরে হচ্ছে কর্ডেট হবে অ্যান্সার। কারণ মানুষ হচ্ছে কর্ডেটা পর্বের প্রাণী। এইভাবে যদি আমাকে কাটা হয় তাহলে এই সাইডে একটা আমি কান পাবো, এই সাইডে একটা কান পাবো। এই সাইডে একটা চোখ পাবো, এই সাইডে একটা চোখ পাবো। ফলে দ্বিপার্শ্বীয় অর্থাৎ ২ দিকেই সমানভাবে অংশে ভাগ করা যায়। হবে কি কর্ডেটা। ওকে? দেখো। তাহলে ২ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করো তো, নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? অরীয় মানে কি? একটু গোলাকার টাইপ, বুঝছো? তো একটু অ্যান্সার করতে থাকো তো কেমন পারো। টাইম আমরা তো ঠিক টাইমে ক্লাসটা মানে অ্যাটেন্ড করতে পারি নাই। কারণ ভারী বর্ষণ হইছে এবং সাথে জলাবদ্ধতা তো আছেই। আমি নিজেই ভিজে গেছি। মানে আমি নিজেই আমার মনে করো সাঁতার কাটতে, কাটতে আসছি, এক কথায় বলা যায়। তো সবাই একটু কমেন্ট করতে থাকো, হ্যাঁ? সাউন্ডটা কি আরেকটু ডেভেলপ করা যায় না? একটু স্ট্রং ভয়েস। সাউন্ডটা কিছুটা ভাসমান সাউন্ড আসতেছে মনে হচ্ছে। ঠিক তাহলে আছে। অরীয় প্রতিসাম্য কোনটা পাওয়া যায়? অরীয় দেখো, জেলিফিশ প্রজাপতি, মানুষ, শামুক। উত্তর হবে কোনটা? সবাই কমেন্ট করো। মুশফিক আশরাফি বলছে, জুবায়ের আল আবির বলছে, তানভীর রাহান ঠিক আছে। সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমরা একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলাতে মেসেঞ্জার গ্রুপগুলাতে একটু শেয়ার দিও যাতে তোমরা সবাই মিলে ক্লাসটা করতে পারো। যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস। তাহলে বলো তো অরীয় প্রতিসাম্য দেখা যায় হচ্ছে জেলিফিশে। অরীয় দিয়ে মনে রাখবা স্থির জলে হাইড্রা। স্থির জলে হাইড্রা এভাবে মনে রাখি। অরীয় প্রতিসাম্যের উদাহরণ। তাহলে মনে রাখবা হাইড্রা এবং জলে মানে জেলিফিশ এবং সি মানে হচ্ছে সি অ্যামনিন। সি অ্যামনিন, অ্যামনিন, হ্যাঁ? সি অ্যানিমন বা জলে মানে জেলিফিশ। এই যে জেলিফিশ দিয়ে অ্যান্সারটা হবে এখানে। জেলিফিশ দিয়ে অ্যান্সারটা হবে। তোমরা ক্লিয়ার? অরীয় প্রতিসাম্যের উদাহরণগুলো মনে রাখবা স্থির জলে হাইড্রা। স্থির জলে হাইড্রা। মনে থাকবে? এই যে অনেকে ফারজানা আক্তার, জুবায়ের আল আবির
তোমরা অলরেডি জেলিফিশ কমেন্ট করা শুরু করেছো। থ্যাংক ইউ। তাহলে পরের এমসিকিউটা দেখি। প্রজাপতি এর প্রতিসম কোন ধরনের? এটাও সেই একই রকম। প্রজাপতিকে যদি আমি আঁকাই, দেখো তো প্রজাপতি এবং ২ সাইডে কিন্তু ডানা থাকে, তাই না? এই যে ডানা থাকতেছে এবং এখানে তার মাথা থাকে। তাহলে এইভাবে যদি কাটি তাহলে ২ ভাগে ভাগ করা যাচ্ছে না সমানভাবে? তাহলে এটাকে আমরা কি বলবো? অরীয় বলবো, দ্বি-অরীয় বলবো নাকি অপ্রতিসম নাকি দ্বিপার্শ্বীয় বলো তো? ২ ভাগে যদি সমান সদৃশ অংশে ভাগ করা যাচ্ছে, তাই এটাকে আমরা দ্বিপার্শ্বীয় বলবো। কি বলবো? দ্বিপার্শ্বীয়। যারা ডি অ্যান্সার করছো তারা রাইট। ডি অ্যান্সার করছো যারা রাইট। হ্যাঁ? তাহলে দেখো আমরা পরের কোয়েশ্চেনে যাই। সিলোমহীন পর্ব কোনটি? আমাদের পর্ব আছে টোটাল ৯ টা। এর ভিতরে ১ থেকে ৮ নাম্বার পর্ব কি? নন কর্ডেট। আর ৯ নাম্বার পর্বটা কর্ডেটা। এটা হচ্ছে কর্ডেট প্রাণী। মনে থাকবে এখানে ফ্যান নাই, মানে ক্লাস নিতে ঘেমে যাচ্ছি, হ্যাঁ? তো তোমরা যেহেতু আমরা ঠিক টাইমে শুরু করতে পারি নাই, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। আমরা বেশিক্ষণ নিব না আরকি। জি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা অ্যাপ্রনটা খুলে ফেললাম, হ্যাঁ? তাহলে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তাহলে এটা অ্যান্সার করতে থাকো। সিলোমহীন প্রাণী অর্থাৎ সিলোম যুক্ত কারা, অপ্রকৃত সিলোম কারা এবং সিলোমহীন কারা, এই উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে তোমাকে, হ্যাঁ? তাহলে এটা একটু অ্যান্সার করতে থাকো। নেমাটোডা, অ্যানেলিডা, কর্ডাটা, প্লাটিহেলমিনথেস। ভাই ক্লাসে আছে। হ্যাঁ, হ্যাঁ। আব্বাকে একটু কল দাও। তাহলে সিলোমহীন প্রাণী কারা হবে? এখানে প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম সরলতম একটা যেহেতু প্রাণী, তাহলে তার সিলোম থাকবে না। বাট এগুলোতে কিন্তু সুন্দর সিলোম থাকবে। এটা মনে রাখবা, হ্যাঁ? দেন হচ্ছে দেখো আমরা পরের এমসিকিউ তে যাই। নিচের কোনটিতে মার্সুপিশিয়াল বা স্তন্যপায়ী প্রাণী দেখা যায়? মার্সুপিশিয়াল কথাটা বুঝতে পারছো? এটা সবসময় অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া, হ্যাঁ? অস্ট্রেলিয়াতে মার্সুপিশিয়াল প্রাণী পাওয়া যায়। তাহলে অস্ট্রেলিয়ার প্রধান প্রাণীর নাম কি? অস্ট্রেলিয়ার প্রধান প্রাণীর নাম কি বলতো? ক্যাঙ্গারু। এটা এমসিকিউ তে বারবার পরীক্ষায় আসে। মার্সুপিশিয়াল হচ্ছে ক্যাঙ্গারু। হ্যাঁ, কুকুরকে বলা হয় ক্যানাইন। হ্যাঁ, বানরকে বলা হয় রেসাস বানর। বুঝতে পারছো? সমস্যা নেই, ওটাই থাক। আব্বা আব্বা বাতাস খাক, সমস্যা নেই। তাহলে আমরা ক্যাঙ্গারু চলে গেল। এখন আমরা প্রজাতির প্রাণী বৈচিত্র্য ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। দেখো জিনগত, প্রজাতিগত, বস্তুগত। হ্যাঁ? শুধু এই ৩ টার নাম এখান থেকে পড়বা, যেখানে ৩ এর খেলা সেখানেই মেডিকেলের মেলা। বুঝছো? তারপরে দেখো আমরা সবগুলো কিন্তু জয়গুলির বই থেকে পড়াচ্ছি এবং এগুলো সুন্দরভাবে গোছানো আছে। দেখো এখানে আমাদের বই আছে টোটাল, এখানে ৩ টা, এখানে ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। এই এক সেট বই। এটাকে বলে মেডি সিরিজের বই। বুঝছো? এটা হচ্ছে নতুন সংযোজন জয়গুলি এক্সাম ইংলিশ। সো এইটা তুমি যদি এগুলো সব মানে তোমার ইংলিশের যাবতীয় যত প্রশ্ন আছে বিসিএস, ব্যাংক জব বলো, ভার্সিটি বলো, বিভিন্ন ধরনের এক্সাম বলো, প্রতিযোগিতামূলক সব জায়গার পরীক্ষার প্রশ্ন একসাথে এক্সাম ইংলিশ বইতে দেওয়া আছে। যেমন মেডি সিরিজের বইগুলো আসলে এরকম দেখতে হয়। বুঝছো? এর ফ্রন্ট পেজটা এরকম সবুজে মোড়ানো এবং এই মেডি সিরিজ বলে এটাকে। তো এই যে তোমার ৯ টা সেট মিলে এক বই, মানে এক সেট বই, এটা তুমি বাজার থেকে অবশ্যই কালেক্ট করবা। বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন দিবা বা পরীক্ষা নিচ্ছ, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এটা সাথে রাখবা টেবিলে। বুঝছো? তাহলে দেখো আমরা পরের এমসিকিউ তে যাই। যে ডিউটেরিওস্টোমিয়া, যদি এটা একটু কঠিন প্রাণী, এটা একটা কঠিন এমসিকিউ এবং এখান থেকে তোমার ভার্সিটির প্রশ্ন হয়। দেখো তোমার জাহাঙ্গীরনগরের ডি এবং এফ ইউনিটে এটা আসছে। তাহলে কি হবে? মুখ, পায়ু, গহ্বর, স্নায়ু। এটা তোমার কাছে কঠিন মনে হবে। কিছু ভার্সিটির কোয়েশ্চেনও সলভ করে রাখবা। সেই ক্ষেত্রে ভার্সিটির কোয়েশ্চেন গুলো বা কই পাবো? এটা তো বোর্ড বইয়ে থাকে না। তো অবশ্যই এটা জয়কুলের মেডি সিরিজের বইগুলোতে অবশ্যই এটা ইনক্লুড করা আছে। বুঝছো? তাহলে দেখো আমরা ৭ নাম্বার এমসিকিউ তে যাই। তোমাদের একটু কিছু কমেন্ট পড়ি আমি। একটু ওয়েট, হ্যাঁ? তোমরা কমেন্ট করতে থাকো যে নিচের কোনটিতে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি? দেখবে একটা সার্বজনীন একক আছে, মূল ভিত্তি আছে এরকম। তো এইগুলো অবশ্যই তোমার জানা লাগবে। আচ্ছা তোমাদের একটু কমেন্ট পড়ি। পায়ু অলরেডি জুবায়ের আলা মাহমুদ আবির, তুমি তো ভালো পারো। আবির তো অনেক ভালো পারে। ও অলরেডি বলা শুরু করছে পায়ু। হ্যাঁ, পায়ু হবে অ্যান্সার। আমি কি এটার অ্যান্সার করছিলাম? এটা হবে কি হবে তাহলে? ডিটারেস্টোমা, এটা হবে পায়ু। হ্যাঁ, এটা তো ভালো পারো তোমরা। এটা মুখস্থ করবা। ভার্সিটির কোশ্চেন একটু কঠিন আসে।
বুঝছো? শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কোনটি? সবাই কমেন্ট করো তো। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি? সুজন সরকার, ফারজানা, মুশফিক, আশরাফি, আহ ঠিক আছে। তানভীর রহমান, তোমরা একে অপরকে মেনশন করছো, থ্যাংক ইউ। দেন হচ্ছে মূল ভিত্তি হবে স্পেসিস, বুঝছো? আর যদি বলা হয় সর্বজনীন ভিত্তি, তাহলে এটা হবে কিংডম। হ্যাঁ, কিংডম সর্বজনীন, সর্বজনীন সব জায়গার, এবং সব থেকে প্রাণী বেশি হচ্ছে কিংডমে, বুঝছো? এবং সর্বোচ্চ স্তরকে বলে ফাইলাম। তাহলে এটা কি ফাইলাম কি স্তর? সবাই কমেন্ট করো তো। সর্বোচ্চ স্তর কাকে বলে? ফাইলামকে বলে। সবাই এটা মাথায় সেভ করে রাখবা। আমার সাথে বলো, সর্বজনীন কিংডম, সর্বজনীন কিংডম, সর্বোচ্চ স্তর ফাইলাম, আর মূল ভিত্তি হচ্ছে স্পেসিস। মনে থাকবে, সবাই এই অ্যানসার করবা, বুঝছো? তাহলে গেল আমাদের জীবন থেকে এমসিকিউ। তোমরা যারা অ্যানসার করতেছো, ফারজানা খ, ক্লাস, আবির বলছো 6 নাম্বারটা আবার বলেন। 6 নাম্বার কোনটা? 6 নাম্বারটা পায়ু হবে, ডিউটেরিওস্টোমা। হ্যাঁ, এটা একটা মুখস্থ, মানে তোমাদের নতুন বইতে এটা এড হয়েছে এবং এটা ভার্সিটিতেও আসছে। পায়ু হবে। তাহলে যেসব প্রাণীদের কর্ণাটকট থাকে না তাদের নন কর্ডাটা বলবো। হ্যাঁ, এবার দেখো, রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ডে কোথায় থাকবে? পৃষ্ঠীয় এলাকায় থাকবে এইসব প্রাণীদের। এবং নন কর্ডেট কয়টা? 8টা, এবং কর্ডেট হচ্ছে একটা। এখন জেলিফিশ, একটু আগে এটা অ্যান্সার করছিলাম তাই না? জেলিফিশ কি হবে? জেলিফিশ হবে তোমার মলাস্কা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া নাকি আর্থ্রোপোডা? এটা আমরা প্রথমেই পড়ছিলাম না, বলো তো? নিডারিয়া অর্থাৎ 2 নম্বর পর্বের প্রাণীদের জেলিফিশ দেখা যায়। আমি একটা ছন্দ পড়াইছিলাম না, স্থির জলে হাইড্রা, স্থির জলে হাইড্রা পড়াই নাই বলো তো? তাহলে স্থির জলে, জলে দিয়ে জেলিফিশ, জলে দিয়ে কি হবে? জেলিফিশ, জলে দিয়ে কি হবে? জেলিফিশ। তাহলে এটা গেল। 9, কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম দশা দেখা যায়? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 সালে আসছে। এবং এই র‍্যাবডিটিফর্মের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি বলতো? মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া। আমরা কিন্তু ঠিক টাইমে ক্লাসটা শুরু করতে পারি নাই। হ্যাঁ, আমাদের কিন্তু লেট হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে ঢাকার ফার্মগেটে প্রচুর ভারী বৃষ্টি হয়েছে, এই কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জানোই তো, নিউজে দেখা যায় এই কোমর পর্যন্ত পানি। আমি নিজে ভিজে গেছি, বুঝছো? সো একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, অবশ্যই তুমি নতুন নতুন ইনফরমেশন পাবা। আসলে ধৈর্য এবং মনোযোগ এবং পরিশ্রম না থাকলে কিন্তু কেউ উন্নতি করতে পারে না, বুঝছো? আমি আমার অ্যাডমিশন টাইমে আমার পড়তে ভাল লাগতো না, কিন্তু তারপর আমি পড়তাম, কারণ আমার একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। তুমি উদ্দেশ্যবিহীন নৌকা চালিয়ে যাচ্ছ, কোন পাড়ে গিয়ে যে এটা থামবে তুমি নিজে জানো না। অনেক সময় পাড়ে পৌঁছাতে নাও পারে। সো অবশ্যই তোমার একটা ধৈর্য থাকা দরকার। ক্লাস দেখতেছো, নতুন ইনফরমেশন পাচ্ছ, অবশ্যই ক্লাসে থাকা তোমার নৈতিক দায়িত্ব। সো আমরা র‍্যাবডিটি ফার্মের অপর নাম কি বলবো? মাইক্রোফাইলেরিয়া একটা দশা পাওয়া যায়। কোন পর্বে এটা দেখা যায়? এটা হবে নেমাটোডা। যারা ডি অ্যানসার করছো তারা রাইট। কারা রাইট অ্যানসার করছো বলো তো? নেমাটোডাদের র‍্যাবডিটিফর্ম দশা দেখা যায়। আমরা কিন্তু প্রাণীর পরিস্থিতির এমসিকিউ গুলা, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা নিয়ে আসছি। সো লাস্ট পর্যন্ত থাকতে হবে, এবং লাস্টে থাকলে একটা গান শোনায় দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা ক্লাস করছো একটু দেখি। না, তোমরা কমেন্ট করো, আমি নামগুলো পড়ি একটু। আয়নাতে ওই মুখ দেখবে যখন। দেখো, পরিফেরা পর্বের প্রাণীদের, এরা ছিদ্রালযুক্ত প্রাণী এবং এখান থেকে খুব একটা লাগে না। তোমরা মনে রাখবা, পরিফেরার 2টা দশা দেখা যায়, একটা অ্যাম্ফিবোলাস্টুলা, প্যারেন্টাইমুলা। তাহলে এখান থেকে এই যে তোমার ফাইলেরিয়া কৃমি, উইসেরিয়া ব্রঙ্কেপ্টি, চাবুক কৃমি লাগবে না, চোখ কৃমি, লোয়া লোয়া, অ্যাসকারিস লুম্বারকয়েডস এটাও লাগবে তোমার। গোল কৃমির বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস লুম্বারকয়েডস। সবাই বলো অ্যাসকারিস লুম্বারকয়েডস, অ্যাসকারিস লুম্বারকয়েডস, এটা গোল কৃমির বৈজ্ঞানিক নাম। 10 নাম্বার দেখো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গর নাম কি? আর্থ্রোপোডা পর্বের অর্থাৎ সন্ধিযুক্ত বা উপাঙ্গীয় পা কাদের থাকে? এমন প্রাণী কারা বলতো? এমন প্রাণী কারা? ফারজানা, একটু সবাই কমেন্ট করো। রিমন বলেছো অলরেডি, কি হবে অ্যান্সার? তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচনাঙ্গ কি হবে? নেফ্রন, শিখাকোষ, নেফ্রিডিয়াম, মালপিজিয়ান নালিকা। কোনটা হবে? এটা 23-24 সালে আসছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মালপিজিয়া হয়, বুঝছো? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান। হ্যাঁ, তাহলে হবে অ্যান্সার এ। আর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কাদের থাকে বলতো? নেফ্রিডিয়া রেচনাঙ্গ অ্যানিলিডার থাকে, তাই না? তাহলে মনে রাখবা এইসব কথা। নিচের কোনটিতে সমৃদ্ধ ফাইলাম বলা হয়? সমৃদ্ধ ফাইলাম যুক্ত প্রাণী কোনটাকে বলা হয় বলতো? সমৃদ্ধ ফাইলাম। আচ্ছা ঠিক আছে। হুম হুম হুম। সমৃদ্ধ ফাইলাম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এফএমএফসি আসছে, আর্ম ফোর্স মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, বুঝলা?
তাহলে এই এক প্রিপারেশন নিয়ে তুমি ভার্সিটিও কি প্রায় কভার হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। ফাইলাম সমৃদ্ধ প্রাণী কাকে বলা হয় বলো? ফাইলাম সমৃদ্ধ সমৃদ্ধ হচ্ছে আর্থ্রোপোডা, হ্যাঁ? উপাঙ্গীয় প্রাণী। যেমন চিংড়ি থাকে এখানে, তোমার কাঁকড়া থাকে, যেগুলো এবং চিংড়ি মাছ থেকে শুরু করে তোমার ঘাসফড়িং, হ্যাঁ? এগুলো থাকে কিন্তু এখানে। মলাস্কা হচ্ছে কম্বোজ প্রাণী বলা হয়। আমাদের যে শামুকগুলো ঘোরাফেরা করে দেখবা কিছুটা নরম দেখতে এবং চারি সাইডে শক্ত খোলস নির্মিত। শক্ত খোলস নির্মিত। তাহলে অক্টোপাসের নামটা মনে রাখবা। এছাড়া স্কুইড এর নামটা মনে রাখবা। ঝিনুকের নাম মনে রাখবা এবং এর বৈজ্ঞানিক নামটা খুবই দরকার। ল্যামেলিডেন্স মার্জিনালিস, ল্যামেলিডেন্স মার্জিনালিস এবং আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা খুবই ইম্পোর্টেন্ট। পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা মনে থাকবে? সবাই মনে থাকবে? আচ্ছা, মুশফিক আশরাফের সি, জুবায়ের রিমন সি, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমরা ক্লাসে অ্যাক্টিভ আছো। তোমাদের জন্য দোয়া রইলো। হ্যাঁ? তারপরে দেখো এখান থেকে আমাদের কাইটিন, ললিপপ, মুক্তা ঝিনুক লাগবে না, সমুদ্রের তিল লাগবে না, সেপিয়াও লাগবে না। শুধু আমি যেগুলো বলতেছি ওইগুলো মুখস্থ করলে হবে। আর্থ্রোপোডা প্রাণীর ভিতরে দেখো সর্বপ্রথম আছে চিংড়ি। চিংড়ি চিংড়ি যেখানে দেখবা রোজেনবার্গি। এই কথাটা থাকবে সেখানে। আবার গৃহমাছি মুস্কা ডোমেস্টিকা, হ্যাঁ? এছাড়া দেখো মৌমাছি অ্যাপিস মেলিফেরিয়া এটাও লাগবে। হ্যাঁ? এছাড়া তেলাপোকার বৈজ্ঞানিক নামটা সবাই কমেন্ট করো তো কি হবে তেলাপোকার বৈজ্ঞানিক নাম? এখন দেখো যকৃৎ কৃমি, হ্যাঁ? যকৃৎ কৃমিকে আমরা ইংলিশে বলি হেপাটিও মানে তোমার হেপাটিকা, হেপাটিকা শব্দটি যেখানে থাকবে মনে করবো এটা যকৃৎ কৃমিকে বোঝাচ্ছে। হুম? হেপাটিকা ফ্যাসিওকোলা, হেপাটিকা ফ্যাসিওকোলা এরকম নাম থাকলে কি হবে? সেটা যকৃৎ কৃমি হবে। হেপাটিক শব্দের অর্থ কি বলতো? হেপাটিক, হেপাটিক মানে কি? যকৃৎ। মনে থাকবে? হেপাটিক মানে কি? যকৃৎ। তাহলে যকৃৎ কৃমি কোন ধরনের পর্বের অন্তর্ভুক্ত? প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা। তোমাদের কাছে কুইজ টাইপ এটা। এখন যদি এইগুলোই না পারো তাহলে তুমি আর কবে শিখবা এগুলা? তোমার লাইফে আর তো সময় নাই। যারা বিশেষ করে ২৭ ব্যাচ তাদের তো আর সময় নাই। কারণ তাদের প্রায় এরা পরীক্ষা দেওয়ার পরপরই তারা সেকেন্ড ইয়ার অলরেডি উঠে গেছে। তাহলে যারা অ্যাডমিশন তারা কিন্তু অনেক অ্যাডভান্স হইতে হবে, তাই না? ফারজানা, জুবায়ের রিমন, মুশফিক আশরাফি। বাকিরা কমেন্ট করো, বাকিরাও কমেন্ট করো। তাহলে এটা কি হবে বলো তো যকৃৎ কৃমি? নেমাটোডা, অ্যানেলিডা নাকি তোমার হচ্ছে এটা হবে তোমার প্লাটিহেলমিনথেস, বুঝছো? এখন দেখো এখানে আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে, বিভিন্ন ধরনের, বুঝছো? এটা আমাদের অ্যাডমিশনের ইউনিভার্সিটির কোর্স আছে, অ্যাডমিশনে তোমার ব্যবসা শিক্ষার কোর্স আছে, বিজ্ঞানের কোর্স আছে। সো এগুলো তোমরা রেগুলার ক্লাস হয় ওগুলোতে তোমরা ফোকাস দিবা বা তোমাদের পেজে নজর রাখবা। জয়কুলির এই পেজে এগুলোই লাইভ চলে। তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এর বাইরেও যারা প্রিপারেশন নিতে চাও, হ্যাঁ? ফারজানা আক্তার ইনসেক্টটা অলরেডি বলে দিছো, বারেসছি, থ্যাংক ইউ। মুশফিক আশরাফিও অনেক অ্যাক্টিভ। রিমন, হ্যাঁ। তোমরা একটু শেয়ার দিও ক্লাসটা, হ্যাঁ? নমস্কার, আশরাফ সি বলতেছো। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা এমসিকিউ সলভ করতে যাই। ইউরোকর্ডাটার ভিতরে দেখো, ইউরোকর্ডাটার ভিতরে কি থাকে? মেইনলি এরা যে সাইফন থাকে, হ্যাঁ? সাইফন থাকে। ইউরোকর্ডাটার কি থাকে? সাইফন। এবং ইউরোকর্ডাটাকে আমরা এভাবে ভাগ করতে পারি। এটিএল আতেল। অ্যাসিডেশিয়া, থ্যালাসিয়া, লার্ভেসিয়া। এই ৩ টা এদের উপপর্ব থাকে, হ্যাঁ? এই যে অ্যাসিডেশিয়া আছে যেটা দেখতে মেরুদণ্ডের মতো নয়। তো এই কন্ড্রিকথিস মাছ হচ্ছে তোমার তরুণাস্থিযুক্ত মাছ, এদের প্লাকয়েড আইস থাকে এটা মনে রাখবা এবং এটার উদাহরণ হচ্ছে হাঙ্গর। এটার উদাহরণ কি? হাঙ্গর। ৫ থেকে ৭ জোড়া ফুলকারন্ধ্র থাকবে। ৫ থেকে ৭ জোড়া ফুলকারন্ধ্র থাকবে। আইসের নাম কি? সবাই কমেন্ট করো। আইসের নাম কি? প্লাকয়েড। আইসের নাম কি? প্লাকয়েড। আইসের নাম কি? প্লাকয়েড। মনে থাকবে? আইসের নাম কি? প্লাকয়েড। মনে থাকে যেন। সবাই কমেন্ট করো আইসের নাম কি কন্ড্রিকথিস মাছের? বায়ু গহ্বরপূর্ণ অস্থিসম্পন্ন প্রাণীর অন্তর্ভুক্ত কি? মানে অস্থির ভিতরে তোমার বায়ু থাকবে। ফলে সহজে হালকা থাকে বলে পাখিরাও উঠতে পারে। তাহলে কারা এই তোমার অস্থি সম্পূর্ণ এবং এর ভিতরে থাকবে বায়ু। মানে পাখিদের হাড়ের ভিতরে এরকম বায়ু অবস্থান করে। ফলে হাড়টা হালকা লাগে ওজনে। ওকে? তাই এদেরকে বলা হয় পাখি। হ্যাঁ? পাখিরা এই কারণে উঠতে পারে এবং এদের পরিপাকতন্ত্র অনেক উন্নত। ফলে দ্রুত খাবার খায়, হজম হয় এবং দ্রুত উঠতে পারে পাখিটা। মনে থাকবে? কি মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। রিমন ১৩ এ। ১৪ এবং ১৫ দেখো ১৪ কি আমরা অ্যানসার করছি? হ্যাঁ, করছি। একটু কুইক অ্যানসার করো, বুঝছো? কবুতর। কবুতর কোন শ্রেণীর প্রাণী? কবুতর কিন্তু উড়তে পারে। তার মানে এরা পাখি শ্রেণী। পাখিকে আমরা বলি এভিস।
পাখি শ্রেণীকে বলে কি? অ্যাভিস বলি। পাখিকে আমরা বলি অ্যাভিস, হ্যাঁ? অ্যামফিবিয়া মানে কি? ব্যাঙ, হ্যাঁ? ব্যাঙ। আর অ্যাক্টিনোপটেরিজা হচ্ছে যে মাছগুলো আছে না? মাছের যে রশ্মিতে দাগ কাটা, দাগ কাটা থাকে না? অর্থাৎ পাখনায় রশ্মি থাকবে যে সকল প্রাণীর তাদেরকে বলবো আমরা অ্যাক্টিনোপটেরিজি। রেপ্টিলিয়া দেখো এটা হচ্ছে কুমির, হ্যাঁ? গিরগিটি এগুলাকে বলা হয় রেপ্টিলিয়া। এগুলো তো হবে না। নিচের কোনটিতে রেনাল পোর্টাল সিস্টেম উন্নত? সরীসৃপের উন্নত। মনে রাখবা ২ ধরনের প্রাণীদের প্রায় উন্নত। একটা হচ্ছে মাছের আরেকটা হচ্ছে সরীসৃপের, হ্যাঁ? সরীসৃপ, সরীসৃপ। এই ২ ধরনের প্রাণীতে পড়ব না। এই ২ ধরনের প্রাণীতে মনে করো কি হবে? এ রেনাল পোর্টাল সিস্টেম আছে এবং সবথেকে উন্নত হচ্ছে তোমার সরীসৃপের। সরীসৃপ কারা? ওই রেপ্টিলিয়ারা, হ্যাঁ? যে সাপ তোমার হচ্ছে যারা হামাগুড়ি দিয়ে যায়। তো নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতিপ্রূপান্তর দেখা যায়? অর্থাৎ উন্নত দশা থেকে আদি দশায় চলে যায় আবার আদি দশা থেকে উন্নত দশায় আসে। এটাকে বলে প্রতিপ্রূপান্তর। অর্থাৎ আমি যদি আমার আগের ছোটবেলায় ফিরে যাই সেটাকে বলে প্রতিপ্রূপান্তর। অর্থাৎ রিভার্স মেটামরফোসিস এবং এদের আবার রিভার্স পেরিস্টালসিস হয়। অর্থাৎ খাদ্যটা আমরা গিলে ফেললাম আবার ওটাকে সামনের দিকে আনলাম। এটাকে বলে রিভার্স পেরিস্টালসিস। তো এটা কাদের হবে? নিচের কোন শ্রেণীর প্রতিপ্রূপান্তর দেখা যায় বলো তো? এই যে অ্যাসিডেশিয়া। আমরা বলছিলাম না ইউরোকর্ডাটা ৩ টা আছে। আতেল, ATL আতেল, অ্যাসিডেশিয়া, থ্যালাসিয়া, লার্ভেসিয়া বুঝছো? তাহলে এই অ্যাসিডেশিয়ায় প্রতিপ্রূপান্তর ঘটে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা জুবায়ের রিমন ১৬ এর বি, ১৭ এর এ, থ্যাংক ইউ। সুজন সরকার বি, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে উদাহরণ ইলিশ মাছ মনে রাখবা টিনয়েড আইস থাকে এবং এদের রশ্মিময় পাখনা থাকে। কথাটা মনে রাখবো এবং সাইক্লোয়েড আইস থাকবে। কি আইস থাকবে? সাইক্লোয়েড। অ্যামফিবিয়া, ব্যাঙ, স্যালামান্ডার বর্গের প্রাণী এবং ৩ প্রকোষ্ঠ হার্ট থাকে এবং এরা উভয় জায়গায় চড়তে পারে, জলে এবং স্থলে। মনে থাকবে? ব্যাঙের জীবনচক্র আছে এখানে। ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। পাখির ক্ষেত্রে কি হবে? এদের এদের ৪ প্রকোষ্ঠ থাকবে এবং এরা কিন্তু এন্ডোথার্মিক প্রাণী। হুম? পেট্রোমাইজন্টিডা মাছটা কি নামে পরিচিত? এটা বোর্ডেও আসছে এবং তোমার দেখো এফএমএফসি পরীক্ষায়ও চলে আসছে। পেট্রোমাইজন্টিডা, পেট্রোস শব্দের অর্থ হচ্ছে পাথর। মাইজন্টিডা মানে হচ্ছে শোষক। তার মানে এর পাথর চুষে, চুষে খায়। মনে থাকবে? মিক্সদিনি আর পেট্রোমাইজন্টিডা ২ টা নাম পড়েছিল না? সাইক্লোস্টোমাটার। সাইক্লোস্টোমাটার কিন্তু ২ টা ভাগ। একটাকে বলা হয় পি আর একটাকে বলা হয় এম। হুম? তো পি তে হচ্ছে তোমার পেট্রোমাইজন্টিডা, এম তে মিক্সিনি। তো প্রাইম মিনিস্টার দিয়ে মনে রাখি সাইক্লোস্টোমাটা। মানে এদের মুখটা গোলাকার। সাইক্লো মানে গোল, স্টোম মানে মুখ। বুঝছো? তাহলে পিএম দিয়ে মনে রাখি একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা আর একটা হচ্ছে মিক্সিনি। তো এই পেট্রোমাইজন্টিডার উদাহরণটার আরেক নাম হচ্ছে ল্যাম্প্রে। তার মানে পেট্রোমাইজন্টিডা কি নামে পরিচিত? ল্যাম্প্রে নামে পরিচিত। শেষ। যারা অ্যান্সার করতেছো আমি দেখতেছি, হ্যাঁ? সুজন সরকার আছে, এছাড়া হচ্ছে তোমার ফারজানা আক্তার আছে। এরা সবাই আ শেখর আছে, হুম? ফারজানা আক্তার আছে। মুশফিক ওদের ডেকে নিয়ে আসো তো। তাহলে দেখে একটি মাত্র সরীসৃপ দেখা যায় যার হার্ট ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। নরমালি সরীসৃপগুলা কি হয়? অসম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। কিন্তু একটা রেপ্টাইলিয়া আছে যিনি ব্যতিক্রম সেটা হচ্ছে কুমির। যার ৪ টা হার্ট উন্নত বা মানে তোমার সুগঠিত। ৪ টা হার্টের প্রকোষ্ঠগুলা, ওকে? হেটেরো সার্কাল দেখো হেটেরো দিয়ে আমি মনে রাখি হ দিয়ে হেটেরো, হ দিয়ে তোমার এখানে কিছু নাই। এটা একটা আলাদা। তো হেটেরো সার্কাল পুচ্ছ পাখনা পাওয়া যায় কার? উড়ন্ত টিকটিকি, কাছিম, কুমির না গোখর সাপ? এটা সম্ভবত একটু ভুল আছে অপশন গুলা, হ্যাঁ? এটা একটু টাইপিং মিস্টেক। দেখো আমাদের নতুন সংস্করণের মেডি সিরিজের বইগুলো অলরেডি বাজারে চলে আসছে। এখানে ৯ সেট ৯ টা বই মিলে ১ সেট। এটা নতুন সংযোজন জয়কলি ইংলিশ এক্সাম। এইটা এমন একটা বই যেখানে এমন কোনো প্রশ্ন নাই যেখানে এড করা আছে। তুমি ব্যাংক বলো, বিভিন্ন চাকরি পরীক্ষা বলো, বিভিন্ন ভার্সিটি বলো, ডেন্টাল বলো, এফএমসি বলো, মেডিকেলের প্রিভিয়াস কোয়েশ্চেন বলো, সবকিছু ব্যাখ্যা সহ সমাধান আছে। তোমরা কিন্তু অলরেডি বাজারে অনেক বই ফেমাস জানতে পারো। বাট এটা যেহেতু নতুন সংশোধন, এখানে সেই ধরনের কোয়ালিটি আপ করা হয়েছে। বুঝছো? যে এখানে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা আছে। এবং এই সিরিজের বইগুলোতে অলরেডি মনে করো বাজারের সবথেকে পপুলার। অলরেডি এগুলো চলমান এবং অলরেডি এটা বাজারে চলে আসছে। সো আজকে থেকে যেহেতু ১ম ক্লাস, নেক্সট ক্লাসগুলো তোমাদের যদি মানে আমাদের সাথে থাকতে চাও তাহলে কি হবে? আগে বইয়ের টেবিলে একটা থাকতে হবে তোমার। মানে এক সেট বই তোমার টেবিলে রাখতে হবে দেন ক্লাস করতে হবে। বুঝছো? সো অবশ্যই আমার সাজেশন থাকবে অবশ্যই জয়কুলের বই
এক সেট মিনিমাম কিনে রাখো তুমি। বুঝছো? প্রাণীর পরিস্থিতি আমরা নেক্সট চ্যাপ্টারে চলে গেলাম। এখান থেকে কিছু প্রশ্ন দেখবো আমরা। সেই প্রশ্নগুলো যদি আমরা পারি বা শিখি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে। এপিডার্মিসে ৭ টা কোষ থাকে, হ্যাঁ? এবং এখানে দেখো হাইড্রা আর এন্ডোডার্মিসে এমন এক ধরনের কোষ থাকে যে যেকোনো কোষে কনভার্ট হইতে পারে। তার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ, হ্যাঁ? এবং এখান থেকে আর কিছু লাগে না। হাইড্রা নিডোসাইডের কাজ কি? শিকার ধরা, অন্তঃকোষীয় পরিপাক, ডিম্বাশয়ের পুনর্গঠন, এনজাইম ক্ষরণ। কি হবে বলো তো? এটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। যে হাইড্রা নিডোসাইড মানে সাইড মানে কোষ, নিড মানে কাটা। তাহলে কাঁটাযুক্ত যে কোষটা আছে ওটার কাজ কি? একটা হচ্ছে দেখো ডিম্বাশয়ের পুনর্গঠন, এনজাইম ক্ষরণ, শিকার ধরা, আন্তঃকোষীয় পরিপাক। কোনটা হবে অ্যান্সার? বলো। উত্তর হবে নিডোসাইড, যেহেতু তাহলে নিড মানে কাটা, তাহলে কাটা কেন ব্যবহার হয়? শিকার ধরতে। কাটা কেন ব্যবহার করা হয়? শিকার ধরতে, হ্যাঁ? শেষ হলে আব্বাকে একটু নিয়ে আসেন, হ্যাঁ? একটু পরে। তাহলে সবাই অ্যান্সার করতে থাকো। একের এ হবে, হ্যাঁ? শিকার ধরবে। হ্যাঁ, শেষ করি। নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়? এটা হবে তোমার গ্যাস্ট্রোডার্মিস, ভিতরের লেয়ারে, বুঝছো? ও সরি, এটাও ভিতরের লেয়ার হবে না। এটা হচ্ছে সিলেন্টোরনে। সিলেন্টোরনে হবে তোমার বহিঃকোষীয় পরিপাক। সিলেন্টোরন হচ্ছে এদের গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। হাইড্রা তুমি যদি এরকম দেখো তাহলে এগুলো তোমার কোষিকা থাকে। কয়টা কোষিকা থাকে তো বলো তো এখানে? এবং এটা কিন্তু মুখ থাকে আর এটা পাদচাকতি। তো এরকম ৬ থেকে ১০ টা তোমার কি থাকবে? কোষিকা থাকবে। ৬ থেকে ১০ টা বা ৮ টা। ৬ থেকে ৮ টা কোষিকা থাকবে, ওকে? তো আর এটাকে বলে মুখ। এই মুখটা যদি নিচের দিকে থাকে তাই এটাকে হাইপোস্টোম বলে, হ্যাঁ? এবং এর ভিতরে একটা ছোট্ট নালী থাকে। এটাকে বলা হয় তোমার সিলেন্টেরন। মনে থাকবে? এন্টেরন মানে পৌষ্টিক নালী। ৩ নাম্বার বলো তো নিচের কোন কোষ যেকোনো কোষে কনভার্ট হতে পারে? এটা এত ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন যেটা তুমি মানে পরীক্ষার হলে গিয়ে টের পাবা যে এত একটা সুন্দর প্রশ্ন। এমন এক কোষ যেটা যদি একজন মারা যায় তাহলে ও আরেকটা কোষে কনভার্ট করে দেয়। ধরো তোমার জনন কোষটা মারা গেল, তো এমন একটা কোষ আছে এখানে যে ওই কোষটা কনভার্ট হইতে পারে বা রূপান্তর হইতে পারে। বলো তো? এটা সবার পারা উচিত। আর না পারলে মনে করবো তোমার মানে লাইফ ব্যর্থ। তো তোমরা যারা ক্লাস দেখতেছো অবশ্যই বসে থেকো না। যত বেশি লিখবা, যত বেশি কমেন্ট করবা, তোমার মনে হবে যে আলফাজ ভাইয়ের ক্লাসে আমি ওইটা কমেন্ট করছিলাম, এটা কখনোই ভোলা যাবে না। সো কমেন্ট করলে তুমি ভোলার চান্স খুবই কম। এবং এটা আমাদের একটা পড়ার একটা ধরন। তুমি লিখতেছো আমার কথা মানে বলার সাথে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে এমন একটা মজাদার কোষ। দেখো ইন্টারস্টিশিয়াল মানে কিন্তু মজাদার টাইপ। তো এমন একটা কোষ যেটা যেকোনো কোষে কনভার্ট হইতে পারে। তাহলে অ্যান্সার হবে ডি। যারা ডি দিছো তারা রাইট। হাইড্রার খাদ্যাভ্যাসের ধরন, এরা কার্নিভোরাস অর্থাৎ মাংসভোজী। কল আসছে ভাই। আবি ভাই কল আসছে কেন? ওই যে স্ক্রিনে। আচ্ছা। তাহলে দেখো এই হাইড্রা হচ্ছে পিচ্ছি হলেও তার মাংস খাওয়ার প্রতি খুবই লোভ এবং এরা কার্নিভোরাস, হ্যাঁ? এবং হাইড্রার খাদ্য গ্রহণের প্রধানতম অঙ্গ হচ্ছে কোর্সিকা নেমাটোসিস্ট, মনে রাখবা, হ্যাঁ? এবং শিকারে ব্যবহৃত হয় ২ ধরনের নেমাটোসিস্ট। একটা হচ্ছে তোমার গ্লুটিল্যান্ড এবং স্টেনোটিল। মনে করবা ২৩ ধরনের আবিষ্কার হয়েছে নেমাটোসিস্ট, হ্যাঁ? তার ভিতরে হাইড্রাতে পাওয়া যায় ৪ ধরনের। হাইড্রাতে পাওয়া যায় কয় ধরনের বলো তো? সবাই কমেন্ট করো। হাইড্রাতে পাওয়া যায় কয় ধরনের? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং এই নেমাটোসিস্ট আবিষ্কারক কে কেউ বলতে পারবা? এবং এদের প্রধান খাদ্যের ভিতরে আছে ক্রাস্টাসিয়াস সন্ধিপদী প্রাণীও। বুঝছো? ক্রাস্টাসিয়াস সন্ধিপদী প্রাণীও। হাইড্রা চলনের ভিতরে দেখো লম্বা দূরত্বতে লুপিং দূরত্ব। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং দূরত্ব, হ্যাঁ? বা লুপিং ধরনটা মেনে চলে তারা। এবং দ্রুত চলনের জন্য ডিগবাজি অথবা সমারসল্টিং চলন করে। সমারসল্টিং অথবা দ্রুত চলনের জন্য ডিগবাজি। দ্রুত চলনের জন্য ডিগবাজি, হ্যাঁ? তো হাইড্রা দেহের ভার করে কোর্সিকার উপর স্থান করে কোর্সিকাকে পায়ের মতো করে ব্যবহার করতে পারে। এটাকে বলা হয় হাঁটা। এটাকে কি বলা হয়? হাঁটা। তো এগুলো একটু খেয়াল রাখবা। দেন হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলা হয়? জোকা চলন অথবা তোমার শুঁয়োপোকার চলন বলা হয়। শুঁয়োপোকার চলন। তো এটা এই জোকা চলনের আরেক নাম কি হইতে পারে? হাঁটা, লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং। বলো তো কি হবে অ্যান্সার? জোকা চলন বলা হয় কাকে?
হ্যাঁ, লুপিং কে আমরা যোগাচলন বলতে পারি। লুপিং কে আমরা কি বলতে পারি? যোগাচলন বলতে পারি। মনে থাকবে? ফারজানা, কানিজ ফাতিমা, রিমন, সুজন সরকার, মুশফিক, এই যে রিমন অনেক অ্যাক্টিভ। আবার হচ্ছে ফারজানা, এরা অ্যান্সার করতেছে। থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা দেখো তাহলে আমরা হাইড্রার কোন ধরনের যোগাচলন বলবো? এবং ২ টা জিনিস কমেন্ট করো তো, লম্বা দূরত্বের জন্য কোন চলন পদ্ধতি মেনে চলে? এবং লম্বা দূরত্ব তো বললাম, আর দ্রুত চলনের জন্য কোনটা? কমেন্ট করো। আচ্ছা, কোন পর্বের প্রাণীদের আমাদের নেমাটোসিস্ট, আর মাত্র আমাদের ১৫ টার মতো এমসিকিউ আছে, বুঝছো? কোন পর্বের প্রাণীদের আমাদের নেমাটোসিস্ট ধারণকারী নিউরোসাইট থাকে? বলো তো? নেমাটোডা, অ্যানেলিডা, নিডারিয়া, পরিফেরা। অবশ্যই নিডারিয়া হবে, কারণ হাইড্রা তো নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে এটা হবে অ্যান্সার ২ নাম্বার, বুঝছো? তাহলে হাইড্রার দেহে কোনটিকে ব্লাইন্ড স্যাক বলা হয়? এই যে ব্লাইন্ড স্যাক মানে হাইড্রার দেহ এখানে বন্ধ। অথচ এই মুখটা দেখো খোলা এবং এখানে কিন্তু কোষিকাগুলো আছে। তাহলে এইটাকে কিন্তু আমরা ব্লাইন্ড স্যাক বলবো। তো এটাকে আমরা বলবো মুখছিদ্র, সিলেন্টেরন না মেসোগ্লিয়া নাকি তোমার গ্যাস্ট্রোডার্মিস? অবশ্যই সিলেন্টেরন। এর ভিতরে যে একটা গহ্বর আছে না? এটা বলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তো এটার নাম হচ্ছে ব্লাইন্ড স্যাকও বলে। বুঝছো? এটা তোমাদের বইতে দেখবে লাইন টু লাইন লেখা আছে এইভাবে। ৭ নাম্বার, মুখ ছিদ্রের চারিদিকে এবং পাদচাকতিতে কোন ধরনের কোষের আধিক্য দেখা যায়? মুখে এবং তোমার পশ্চাৎদেশে বা পাদচাকতিতে কি ধরনের কোষ বেশি থাকা লাগবে? কারণ মুখে এবং পায়ু থেকে কিন্তু তোমার পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়। পায়ু বলতে তোমার পাদচাকতিতে, হ্যাঁ? তো এখান থেকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়, তাহলে কি ধরনের কোষ থাকবে? অবশ্যই গ্ল্যান্ড সেল থাকবে, মানে গ্রন্থি কোষ থাকবে। তাহলে তোমরা অ্যান্সার করতে থাকো, দেখি কতটুকু পারো। এই যে অলরেডি ফারজানা বলে দিছো যে লুপিং ও হামাগুড়ি। থ্যাংক ইউ। লুপিং হচ্ছে লম্বা দূরত্বের জন্য আর হামাগুড়ি হচ্ছে কি? লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং এবং দ্রুত চলনের জন্য হামাগুড়ি। বুঝছো? বা সামারসল্টিং ও বলতে পারো। থ্যাংক ইউ। জুবাইর রিমন অ্যান্সার করছো সাথে ডি, থ্যাংক ইউ। তাহমিদ হাসান অ্যান্সার করছো মুশফিক বি, মুশফিক আশরাফি, জুবাইর রিমন বি। ঠিক আছে, ধন্যবাদ। আসলে কিন্তু তোমরা যারা অ্যাক্টিভ আছো না, যারা রেগুলার পড়াশোনার ভিতরে থাকবা, ইনশাআল্লাহ তোমরা কোনো না কোনো জায়গায় চান্স পাবা। যারা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু অবশ্যই চান্স পায়। আর যারা দেখবা ক্লাস করতেছে, সে নতুন কিছু শেখার পরেও সে কিন্তু তোমার করে। তো সাথে আমার আব্বাও আসছে আজকে ক্লাস মানে দেখতে আরকি আমার কিভাবে ক্লাস নিই। তো আমার আব্বা বসে, বসে এখন দেখবে, হ্যাঁ? তো আমরাও ক্লাসের ভিতরে তোমরাও একটু এনজয় করো যে মুখ ছিদ্রের চারিদিকে কোন কোষ বেশি থাকবে? তাহলে গ্রন্থি সেল বেশি থাকবে। কারণ ওইখান থেকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করতে হয়। আর এই গ্রন্থি কোষ থাকার কারণে কিন্তু বুদবুদ সৃষ্টি হয়। যেটার কারণে সে ভাষা চলন করতে পারে। বুঝছো? এবং ঘাস ফড়িং এর ক্ষেত্রে দেখো, ঘাস ফড়িং এর বাংলাদেশে ২০ প্রজাতি পাওয়া যায়। পুরো বিশ্বে পাওয়া যায় ২০,০০০। পুরো বিশ্বে পাওয়া যায় ২০,০০০। বাংলাদেশে পাওয়া যায় ২০ টা। সবাই কমেন্ট করো কয়টা পাওয়া যায় বাংলাদেশে? ২০ টা পাওয়া যায়। পঙ্গপালের ভিতরে, হ্যাঁ, মানে ইনসেক্টটা, পঙ্গপাল বলতে এরা দল বেঁধে কোনো শস্য ক্ষেতকে একেবারে নির্মূল করে দিতে পারে। তাদেরকে বলে পঙ্গপালভুক্ত। ঘাস ফড়িং সম্পূর্ণ রূপে কি উদ্ভিদভোজী বা শাকাশী, বা বুঝছো? এবং এদের যে মাথার খুলি, এটাকে আবরণের নাম হচ্ছে এপিক্রেনিয়াম। এপি মানে আবরণ, ক্রেনিয়াম মানে খুলি। খুলির আবরণকে বলে এপিক্রেনিয়াম। মনে থাকবে? তাহলে দেখো এখান থেকে আমাদের শেষ। দেন আমরা ঘাসফড়িং এর উদরে শ্বাসরন্ধ্র থাকে কয়টা? ১৬ টা। শ্বাসরন্ধ্র থাকে কয়টা? মানে ৮ জোড়া। বুঝছো? মানে ৮ জোড়া বলতে ৮ দুগুণে ১৬ টা। বুঝছো? মনে করো ঘাসফড়িং হচ্ছে এই, ঘাসফড়িং এটা হচ্ছে মুখ, মুখটা নিচের দিকে থাকে তাই এটাকে বলে হাইপোগনাথাস। আর ঘাসফড়িং মনে করো এটা হচ্ছে তোমার পাখনা। তো এইখানে এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা ছিদ্র থাকে। ওই সাইডেও ৮ টা থাকবে। তাহলে ৮, ৮, ১৬ টা থাকবে। কি থাকবে? শ্বাসরন্ধ্র। তার ইংলিশ নাম কি? স্পাইরাকল। ইংলিশ নাম কি? স্পাইরাকল। মনে থাকবে? দেন এদের ৩ টা অঞ্চলে ভাগ করা যায়। বক্ষ, উদর, পেট, হ্যাঁ? তো সরি, মস্তক, বক্ষ, উদর। মনে থাকবে? তাহলে দেখো আমরা এমসিকিউ তে চলে আসি। ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়? আমাদের বেশি নাই। আর মাত্র ৮ টার মতো এমসিকিউ আছে। তাহলে ঘাসফড়িং থেকে জুভেনাইল হরমোন ক্ষরণ হয় কোন গ্রন্থি থেকে? কর্পোরা কার্ডিয়াক, কর্পোরা অ্যালাটা, প্রোথোরাসিক না ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ? ইন্টারসেরিব্রাল। সবাই কমেন্ট করো তো কোনটা হবে অ্যান্সার? সবাই কমেন্ট করো। ইনসেক্ট অলরেডি বলেছো। থ্যাংক ইউ। লাস্টে যারা থাকবে তাদের জন্য একটা গান আছে কিন্তু। সো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে, ওকে? তাহলে জুভেনাইল হরমোন ক্ষরণ হয় কোত্থেকে? সবাই কমেন্ট করো। কি হবে অ্যান্সার? হ্যাঁ, এটা হবে কর্পোরা অ্যালাটা। বুঝছো? কর্পোরা অ্যালাটা। আর একডাইসন হরমোনের কাজ কি? যে কেউ জানো? একডাইসন,
একডাইসন যদি পারো তাহলে মনে করবো তোমার প্রিপারেশন অনেক ভালো। একডাইসন হরমোনের কাজ হচ্ছে তোমার খোলস, খোলস নির্মোচন করা। খোলস, ঘাসফড়িং এর খোলস আছে না, ওই খোলসটা কি করবে? নির্মোচন করবে। তাহলে দেখো আমাদের এখান থেকে ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? লিউকোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, হেমোসাইট। বলো তো কোনটা হবে অ্যানসার? হেমোসাইট নাকি এরিথ্রোসাইট নাকি লিউকোসাইট, কোনটা হবে অ্যানসার বলো? সবাই কমেন্ট করো। এটা কিন্তু পরীক্ষায় আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায়। দেখো 20-21 অর্থাৎ আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের বছর। আমার হচ্ছে 22-23। মনে থাকবে? এটা কি হবে অ্যানসার বলো? এটা কি হবে অ্যানসার? জুবাইর ইমন 9A বলতেছো, 9A। দেখা যাক তোমারটা হয় কিনা। তাহমিদ বলছো বি, ফারজানা বলছো ঘ, মুশফিক আশরাফি বলতেছো বি। আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত। সবাই যদি এটা পারো তাহলে মনে করবো খুবই ভালো তোমার। আর একডাইসন হরমোনের কাজটাও লিখে ফেলো, এখনই লিখে ফেলো। একডাইসন হরমোনের কাজ কি? জাবির 9D, 9A, 9A অনেকে 9D, 9D হবে হেমোসাইট। হেমো মানে ব্লাড, হ্যাঁ, তো রক্ত কণিকা, হ্যাঁ। আর লিউকোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট তো মানুষের থাকে ম্যাক্সিমাম, বুঝছো? থ্রম্বোসাইটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা, এরিথ্রোসাইট হচ্ছে লাল করা যেটার উপরে হিমোগ্লোবিন থাকে। দেন হচ্ছে তোমার লিউকোসাইট সাদা, শ্বেত রক্তকণিকা যেটা আমাদের প্রহরী হিসেবে কাজ করে, বুঝছো? দেন পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? আকারে নারীর চেয়ে বড়, না। নবম খণ্ড এবার 7 এবং 8 নম্বর খণ্ড অংশ মিলে জনন ছিদ্র তৈরি হয়, না। হ্যাঁ, 8 এবং 9 মিলে তৈরি হয় হচ্ছে জনন ছিদ্র। আর প্রশস্ত উদর থাকে, না। ন্যারো উদর থাকে, মানে ন্যারো বুক থাকে বা পেট থাকে, চিকন। তাহলে 9 খণ্ডাংশে জনন ছিদ্র থাকে, বুঝছো? মেইনলি 9 খণ্ডাংশে জনন ছিদ্র থাকে। তাহলে এইটা হবে সঠিক বাক্য 10 এর। দেন আমাদের বইয়ের মেডিকেল সিরিজের যে বইগুলা দেখো, এটা একটা এক সেট বই। এটা অবশ্যই আমাদের ক্লাসগুলো করার পাশাপাশি তুমি তোমার টেবিলে রাখবা। তাহলে পড়াশোনাটা সহজ হবে। যে আলফাজ ভাই কোনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ পড়াইছে সেগুলোকে লোকেট করা তোমার জন্য সুবিধা হবে। সো মেডি সিরিজের বই অলরেডি নিকটস্থ লাইব্রেরিতে সবার ব্রাঞ্চ, মানে সবার এলাকায় চলে গেছে, যে লাইব্রেরি গুলো আছে ওইখানে তোমরা কমিউনিকেট করবা। অর্থাৎ তোমরা যদি অনলাইনে অর্ডার করতে চাও তাহলে জয়কুলের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো অথবা পেজে নক দিতে পারো। ওকে? এবং এই বিভিন্ন সালের দেখো এখানে পরিসংখ্যান দেওয়া আছে কয়টা করে কমন আসছে। দেন আমাদের ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর ভিতরে দেখো হেপাটিক সিকা 12টা, মানে 6 জোড়া থাকে, মানে 12টা। এটা দেখো লালা গ্রন্থির সংখ্যা 2টা এবং লালা গ্রন্থি হচ্ছে এদের প্রধান পরিপাক গ্রন্থি, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের গেল হিমোসাইট, এটা আমাদের এমসিকিউ তে ছিল, যেটা তোমরা অনেকে ভুল করছো। ঘাসফড়িং এর রক্তের নাম কি বলে? হিমোলিম। হ্যাঁ, রক্তপূর্ণ তরল গহ্বরকে বলা হয় হিমোসিল। আর ওই হিমোসিলের ভিতরে থাকে হিমোলিম, মানে তরল রক্ত পদার্থ। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে ঘাসফড়িং এর শ্বসনরন্ধ্র বলতে বোঝায় ঘাসফড়িং এর পেটে আমরা 8টা ছিদ্র পড়ছিলাম না, ওই ছিদ্রগুলোর মুখ মনে করো একটা পর্দা দিয়ে আটকানো থাকে, ওইটাকে বলে পেরিট্রিম, বুঝছো? এবং কাইটিনময় খোলস দিয়ে তারা তৈরি এবং কপাটিকা থাকে এর এখানে। এই স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটি? যেটা একটু আগে পড়লাম, ইন্টিমা, টিনিডিয়া, পেরিট্রিম নাকি অপারকুলাম, একটু আগে পড়লাম না, বুঝছো? কোনটা হবে? স্পাইরাকল গুলোকে ঢেকে রাখে একটা পর্দা, একটু আগে পড়লাম না এটা? এটা হবে পেরিট্রিম, বুঝছো? তোমরা সবাই কমেন্ট করছো পেরিট্রিম, থ্যাংক ইউ। মুশফিক বি, 9D। আচ্ছা তোমরা একটু দ্রুত কমেন্ট করো, বুঝছো? একটু দ্রুত কমেন্ট না করলে আমার সাথে আসতেছে না, টাইম আসতেছে না। সবাই তাহলে এটা পেরিট্রিম। অপারকুলাম কি বলতো? আমরা যে নিডোসাইট পড়ছিলাম না, হাইড্রার এরকম, এখানে যে একটা ঢাকনি থাকে না, এর ভিতরে পেঁচানো সূত্রক থাকে, আর এটা স্টেনোটিল। তো এইটাকে বলে অপারকুলাম। এই অপারকুলাম থাকে তোমার রুই মাছের ক্ষেত্রেও পড়তে পারো, কানকোর এখানে অপারকুলাম থাকে, আবার হাইড্রার এখানে অপারকুলাম আছে। আর টিনিডিয়া হচ্ছে আমাদের যে শ্বাসনালীর এই যে রিং এর মতো পেঁচানো আছে না এখানে, তো রিং আকৃতিকে বলে টিনিডিয়া। আর ইন্টিমা, ওই গোল গোল রিং গুলাকে বলা হয় ইন্টিমা। অনেকগুলো ইন্টিমা মিলে হয় টিনিডিয়া। আর ইন্টিমা টিনিডিয়া থাকার কারণে সহজে শ্বাসনালী চুপসে যায় না। এটা ঘাসফড়িং এর ক্ষেত্রেও আছে। ঘাসফড়িং এর মস্তকের অংশ নয় কোনটি? দেখো ঘাসফড়িং এর মাথাটা এপিক্রেনিয়াম দিয়ে তৈরি, বুঝছো? এরকম ঘাসফড়িং এর মাথা, এই যে ঘাসফড়িং এর মাথায় এই হচ্ছে তোমার চোয়াল, এই হচ্ছে ঘাসফড়িং। তো ঘাসফড়িং এর চোখ থাকে, তাই না? তো এর মাথার অংশ আছে দেখো জেনা, ফ্রন্স, স্কেপ, স্ক্লাইপিয়াস। তাহলে দেখো এই এই আর এই তিনজন কিন্তু থাকে। স্কেপ কিন্তু তোমার কার অংশ বলো তো? অ্যান্টেনার অংশ। স্কেপ কার অংশ? স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, এগুলো তোমার অ্যান্টেনার অংশ। এগুলো কার অংশ? সবাই কমেন্ট করো। এগুলো কার অংশ? ভাইয়ের ক্লাসের স্লাইড কি দিবেন ক্লাস শেষ হলে? এটা একটু পেজে নক দিয়ে বইলো, হ্যাঁ?
মানে স্লাইডটা তোমার এখানে দেওয়ার চেষ্টা করবে আর কি। দেন আমাদের বেশি এমসিকিউ নেই, 12টা আছে তো আর মাত্র 8টা আছে। হ্যাঁ, তাহলে এর অ্যান্সার হবে কি এসকেপ। এসকেপ কিন্তু অ্যান্টেনার অংশ। সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদেরকে করাচ্ছি। তাহলে অ্যান্টেনার অংশ 3টা, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। তাহলে এটা অ্যান্টেনার অংশ, নট মস্তিষ্কের অংশ। দেখো মস্তিষ্কের অংশ নয় কোনটি, এখানে প্রশ্ন করা হয়েছে। দেন দেখো ঘাসফড়িং এর খাবারের স্বাদ নিতে কোনটি ইউজড হয়? এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে। এটা হবে তোমার কি ল্যাব্রাম, বুঝছো? ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট। তো উপরের ঠোঁট দিয়ে সে কি করে? স্বাদ নিতে সাহায্য করে। আর হাইপোফ্যারিংস হচ্ছে কি করে? খাদ্যবস্তুকে নড়াচড়া করতে সাহায্য করে। মানে হাইপোফ্যারিংস বলতে ঘাসফড়িং এর জিহ্বাকে হাইপোফ্যারিংস বলে। রুই মাছ পড়বো, এটা আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, রুই মাছ একটা কর্ডাটা প্রাণী এবং এদের রশ্মিযুক্ত পাখনা থাকার কারণে এরা অ্যাক্টিনোপটেরিজের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এরা অস্থিময় মাছ এবং এদের ফুলকা থাকে এইবারে 4টা, এবারে 4টা, বুঝছো? তাহলে 4 জোড়া ফুলকারন্ধ্র থাকে, ফুলকা থাকে এবং এই ফুলকাগুলা একটা ঢাকনি দিয়ে ঢাকা থাকে। এটাকে বলা হয় তোমার কানকো। এটাকে কি বলা হয়? কানকো। কাপ জাতীয় মাছ, এত গ্রাম ওজন হয় এবং এদের অস্থিময় মাছ বলা হয়, অস্থিময় মাছ। তবে মাছের ক্ষেত্রে দেখো এরা স্ট্রিম লাইন, অর্থাৎ মাছটা দেখতে আসলে এরকম স্ট্রিম লাইন। হ্যাঁ, ফলে ঘর্ষণকে এড়ায় যায় এবং এই লেজটা হেটেরো সার্কাল। এইখানে তোমার কি থাকে? বক্ষ পাখনা। এইখানে থাকে বক্ষ পাখনা। এটাকে বলা হয় তোমার কি? পৃষ্ঠ পাখনা এটা। দেন এটা হচ্ছে তোমার শ্রোণী পাখনা। আর এইটা হচ্ছে এটা এটা কি? পায়ু পাখনা। এটাকে বলা হয় পায়ু পাখনা, বুঝছো? এটাকে পায়ু পাখনা, বুঝছো? আর এখানে থাকে চোখ, হ্যাঁ, এই কানকো। দেন এখানে আইস থাকে, সে আইসগুলো গোলাকার, তাই এটাকে বলে সাইক্লোয়েড আইস এবং এর উপরে অনেকগুলো দাগ থাকে বলে এটাকে বলে অ্যাক্টিনোপটেরিজের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা ম্যাক্সিলা বারবেল 2টা, নাসা ছিদ্র 2টা, চোখ 2টা, সব 2টার খেলা। এবং এইখানে একটা পার্শ্ব রেখা থাকে, এই যে একটা রেখা থাকে, এটা পানির স্বাদ এবং গুণ নিয়ন্ত্রণে হেল্প করে। এবং এদের লেজটা, এই যে লেজটা যদি আমি এইভাবে আঁকাই, তাহলে এবার সমান 2 ভাগে ভাগ করা যাচ্ছে না, তাই এদেরকে বলে হোমো সার্কাল লেজ। হোমো সার্কাল লেজ। সার্কাল মানে কি? লেজ। হোমো মানে একই রকম দেখতে। দেখো এই পার্ট আর এই পার্টটা দেখতে সেম, তাই এদেরকে বলবো হোমো সার্কাল। ওকে, এবং এখানে যে জনন ছিদ্র 3টা থাকে, জনন ছিদ্র, পায়ু ছিদ্র, রেশন ছিদ্র, এখানে 3টা ফোঁটা থাকে। এই যে এখানে 1 2 3। তো এটা মনে রাখা যায় হচ্ছে পাজোড়ে। কি দিয়ে মনে রাখবা? পাজোড়ে। কি দিয়ে মনে রাখবা? সবাই কমেন্ট করো এই ছন্দটা, পাজোড়ে। লাস্ট পর্যন্ত কারা থাকবা বলো তো? লাস্ট পর্যন্ত থাকলে কিন্তু একটা অফার আছে তোমাদের জন্য। কি বলো তো? পা জোরে দিয়ে মনে রাখবা পায়ু ছিদ্র, জনন ছিদ্র, দেন রেশন ছিদ্র। পা জোরে এখানে 3টা ছিদ্র থাকে। হ্যাঁ, দেন আমরা এমসিকিউ তে চলে গেলাম। ডাকটাস কুভিয়ে রুই মাছের কোন তন্ত্রের অংশ? ডাকটাস কুভিয়ে। ডাকটাস কুভিয়ে কোন তন্ত্রের অংশ? শ্বসন, শিরা, রেশন, ধমনী। কোনটা হবে অ্যান্সার? এটা হবে তোমার শিরাতন্ত্রের অংশ, বুঝছো? দেন দেখো রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস আমি একটু আগে বলছি সাইক্লোয়েড আইস। তাহলে কি হবে? সাইক্লোয়েড আইস, এই যে ডি। তাহলে যারা ডি অ্যান্সার করবে তারা রাইট। হ্যাঁ, সব একটু দ্রুত কমেন্ট করবা, আমি একটু শেষ করে দিচ্ছি। রুই মাছের প্রাকৃতিক প্রজনন স্থান কোনটি? যে 4টা এমসিকিউ। রুই মাছের প্রাকৃতিক প্রজনন স্থান কোনটি? তোমার আড়িয়াল খাঁ নদী। হ্যাঁ, আর বাকি আর হালদা নদী। যদি আড়িয়াল খাঁ না থাকে তাহলে কি হবে? হালদা হবে কিন্তু অ্যান্সার, হালদা। হ্যাঁ, হালদা নদী। তো আমাদের বইগুলো অর্ডার করতে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো www.joyfully.com এবং আমাদের কিন্তু এই যে ক্লাসটা আজকে হলো, এই ক্লাসের উপরে তোমরা ওয়েবসাইটে গিয়ে ফ্রি ক্লাসের উপরে পরীক্ষা দিতে পারবা। এই ক্লাসের উপরে, হ্যাঁ, এই ক্লাসের পরপরই। মানে এখন তুমি ক্লাস শেষ করছো, এখন তুমি এক্সাম দিতে পারবা, বুঝছো? এবং কোন ওয়েবসাইটে গিয়ে এক্সাম দিবা? এই যে www.joyfullyacademy.com, এই ওয়েবসাইটে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা যে ক্লাসটা এখনই হলো। তার মানে তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে সম্পূর্ণ ফ্রিতে। এইজন্য তোমরা জয়গুলির সাথে থাকো এবং জয়গুলির এক সেট বই কিনবা অবশ্যই। হ্যাঁ, এবং এই নম্বরে অর্ডার করতে পারো। তো আইসের পাখনা টাখনা আমরা সবকিছু পড়ছি। বক্ষ পাখনা একটু মনে রাখবা 16 থেকে 17টা। আর পুচ্ছ পু উ 19টা থাকবে, মানে রশ্মি রেখা। মনে করো একটা পাখনার এরকম কিন্তু দাগ 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 থাকে, তাই না? আমি যদি বলি পায়ু, উ আছে না, উ দিয়ে 19টা থাকবে। আবার শ্রোণী পাখনা, আমার বোন নবম শ্রেণীতে পড়ে, তার মানে শ্রোণী পাখনায় 9টা দাগ থাকবে। আর পৃষ্ঠ মধ্যাংশটা আছে না, তাহলে মনে রাখবা পৃষ্ঠ 16। হ্যাঁ, পৃষ্ঠ 16। হ্যাঁ, 16 মধ্যাংশ আছে। 4 জোড়া ফুলকা থাকে, এটা বলেছি। ফুলকা আর্টসে 5টা তোমার কি থাকে? ফুলকা আর্টস থাকে এবং হেভি ব্রাং ফুলকা থাকে। জুলাই আগস্ট মাসে ডিম পাড়ে। দেন হচ্ছে রুই মাছের দেখো প্রজননকে কি বলা হয়? প্রজননকে কি বলা হয় বলো তো? ব্রিডিং বলা হয়। আর স্পনিং কাকে বলে? ডিম বা শুক্রাণু ছাড়াকে বলা হয় স্পনিং। তাহলে রুই মাছের প্রজননকে কি বলবো? ব্রিডিং বলবো। দেন 18 রুই মাছের বক্ষ পাখনা কয়টা? বক্ষ 16, বক্ষ 16 যেটা পড়াইছিলাম, তাই না?
বক্ষ 16 তাহলে কোনটা হবে অ্যান্সার? এই যে 16 থেকে 17। বক্ষ 16 সবসময় মনে রাখবে বক্ষ 16। যৌন পরিপক্ক ২ মাসের ডিম ছাড়ার আদর্শ তাপমাত্রা কত? ২৪ থেকে ২৮। এটা একটা ঠাডা মুখস্থ। এটা কোনো ট্রিক্স নাই। তোমাদের এটা অলরেডি এইচএসসি পরীক্ষাও আছে। রুই মাছের ক্ষেত্রে কানকোর পেছনের পাখনাকে কি বলা হয়? কানকোর পেছনে। এই যে রুই মাছ, এটা হচ্ছে কানকো, এইখানে থাকবে বক্ষ পাখনা। এখানে যদি পাখনাটা থাকে, তাহলে এটাকে কি বলবো? বক্ষ পাখনা, সি। তাহলে যারা, যারা অ্যান্সার করছো এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ। ভাইয়া ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ, আমাদের রুটিন অলরেডি দেওয়া আছে দেখো। আহ দেন আমাদের ক্লাস এখানে শেষ। নাজিমুদ্দিন, হ্যাঁ, ক্লাস রেগুলার হবে এবং আমি ক্লাস নেব মাঝে, মাঝে এবং অন্যান্য আমাদের ডিএমসিএন প্যানেল আছে, ওরাও ক্লাস নেবে তোমাদের ফ্রিতে। তো এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা একটু দ্রুত করছি। কারণ হচ্ছে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 7:30 সেটা আমাদের ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট পুরোই জ্যাম ছিল। সাথে, সাথে তোমার কারেন্টও নাই। আমি পুরো ঘেমে গেছি ক্লাস নিতে। তো আমরা নেক্সট টাইম থেকে আরো সুন্দর করে ক্লাস নিব। তোমরা আমাদের সাথে থাকবা, জয়কলির সাথে থাকবা। জয়কলের এখনই তোমরা এক্সামটা দিয়ে ফেলো। জয়কলি.com এর যে একাডেমিক ওয়েবসাইটটা আছে ওইটাই। www.joykollyacademy.com ওইখানে গিয়ে এখন পরীক্ষাটা দিয়ে ফেলো। সবাই পরীক্ষা দিয়ে এইখানে এসে স্ক্রিনশট মেরে দিবা যে আমি এত পাইছি। এবং আমাদের যে মেডি সিরিজের যে বইগুলো আছে, বুঝছো? এই সিরিজের বইগুলা তোমরা বাজারে যে লাইব্রেরি গুলো আছে গিয়ে বলবা আমরা মেডি সিরিজের এক সেট বই দেন। দেখবে তোমাদেরকে এই বইটা এক সেট দিয়ে দেবে। সেখান থেকে কিনে বাসায় অবশ্যই টেবিলে রেখে পড়াশোনা করবা এবং আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকবা এবং যত গাইডলাইন দিয়ে তোমাদেরকে দেওয়া যায় আমরা চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার এবং সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আমি এখনই ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।